আচ্ছা ধরুন অনলাইনে কারোর সাথে বেশ বন্ধুত্ব হলো, খুব ভালো গল্প হচ্ছে, কিন্তু হঠাৎ এমন কিছু চোখে পড়ল যা আপনাকে একদম ভাবিয়ে তুলল। মনে হচ্ছে যাকে চিনছেন সে কি আসলেও সেই? হুম এটা কিন্তু আজকাল প্রায়ই হয়। ঠিক, আজ আমরা ঠিক এমনই একটা গল্প নিয়ে কথা বলবো, রোহান আর স্বাতীর গল্প। একটা সাধারণ অনলাইন আলাপ, কিন্তু ধীরে ধীরে সেটা একটা বেশ অস্বস্তিকর দিকে মোড় নেয়। বেশ ইন্টারেস্টিং লাগছে শুনতে। আমাদের কাছে এই ঘটনার একটা প্রতিলিপি আছে, ব্ল্যাক ম্যাজিশিয়ান গার্লের ডার্ক ইনস্টাগ্রাম এই নামে। এটা রোহানের নিজের ভাষায় লেখা তার অভিজ্ঞতা। ওহ আচ্ছা, তাহলে তো সরাসরি তার দৃষ্টিকোণ থেকেই জানতে পারবো আমরা। হ্যাঁ, আজকের আলোচনায় আমরা এই পুরো ঘটনাটা একদম খুঁটিয়ে দেখব, বোঝার চেষ্টা করব ঠিক কি ঘটেছিল, কিভাবে ঘটেছিল, চরিত্রগুলোর উদ্দেশ্য কি হতে পারে। আর অবশ্যই এই গল্প থেকে অনলাইন জগতের বিপদগুলো সম্পর্কেও একটা ধারণা পাওয়া যাবে। ঠিক তাই, বিশেষ করে যখন এর সাথে রহস্য আর ডার্ক রিচুয়ালের মতো বিষয়গুলো জড়িয়ে থাকে। গল্পটা যেভাবে এগোয় আর স্বাতীকে ঘিরে যে রহস্যটা তৈরি হয়, সেটা শুনলে সত্যি গায়ে কাটা দেয়। চলুন তাহলে শুরু করা যাক। হ্যাঁ, শুরু করা যাক। প্রথমে রোহানের কথাই ধরা যাক। প্রতিলিপি থেকে যা বোঝা যায়, রোহান বেশ পরিচিত মুখ, কিন্তু ব্যক্তিগতভাবে একটু নিজের মতো থাকতো। হ্যাঁ, ইন্ট্রোভার্ট টাইপের, সোশ্যালাইজ করতে হয়তো, কিন্তু নিজের একটা জগৎ ছিল। একদম, নিজের কেরিয়ার বা খেলাধুলো এসব নিয়ে ব্যস্ত থাকতো। মেয়েদের আকর্ষণে সহজে প্রভাবিত হতো না। সম্পর্ক বা প্রেম এসব নিয়ে খুব একটা মাথা ঘামাতো না আর কি। ঠিক, তো ঘটনাটা শুরু হলো যখন ওর ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা 1000-এ পৌঁছলো। ও আচ্ছা, সেই সময়ের জন্য হয়তো এটা বেশ বড় ব্যাপার ছিল। হ্যাঁ, সে বেশ খুশিও হয়েছিল। আর ঠিক সেই সময় স্বাতী নামের একটা প্রোফাইল থেকে তাকে ফলো করা হয়। এটা তো স্বাভাবিক, ফলোয়ার বাড়লে নতুন ফলোয়ার আসতেই পারে। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা অন্যরকম মোড় নেয়। রাতে রোহান ফোন রেখে শুয়ে পড়েছে, এমন সময় দেখে ফোনে পরপর নোটিফিকেশন আসছে। কিসের নোটিফিকেশন? উঠে দেখে ওই স্বাতী নামের প্রোফাইল থেকে তার সব ছবিতে লাইক দেওয়া হচ্ছে। যত ছবি আপলোড করা ছিল সবগুলোতে, গভীর রাতে। সব ছবিতে গভীর রাতে? এটা একটু অদ্ভুত তো বটেই। এখানেই প্রথম একটু খটকা লাগে, তাই না? অবশ্যই, অনলাইন অ্যাটেনশন অনেকেই চায়, কিন্তু এইভাবে প্রোফাইলের সব পোস্টে লাইক দেওয়া, তাও মাঝরাতে, এটা স্বাভাবিক প্যাটার্নের বাইরে। এটা হয়তো নিরীহ হতে পারে, কিন্তু অনেক সময় এটা একটা অন্যরকম উদ্দেশ্য বা একটা অ্যাবনর্মাল আচরণের ইঙ্গিত দেয়। ঠিক, এটাই ছিল প্রথম রেড ফ্ল্যাগ বলা যেতে পারে, যা রোহানের মনে স্বাতী নামটা গেঁথে দিয়েছিল। পরের দিন রোহান একটা ছবি পোস্ট করার পর স্বাতী সেখানে কমেন্ট করে, আর তারপর সরাসরি মেসেজ পাঠায়। কি লেখে মেসেজে? লেখে যে সে রোহানকে লক্ষ্য করেছে, তাকে পছন্দ করে, বন্ধুত্ব করতে চায়। রোহান প্রথমে একটু এড়িয়ে যায়, শুধু থ্যাংক ইউ বলে। বন্ধুদেরও জিজ্ঞেস করে, কিন্তু স্বাতী নামে কাউকে চেনে না। কমেন্ট কোনো ফ্রেন্ড বা পরিচিত কেউ না? না, কিন্তু স্বাতী আবার মেসেজ করে, কেমন আছো, কি করছো, এই ধরনের। এবার রোহান উত্তর দেয়। আচ্ছা, ব্যাস শুরু হয়ে গেল কথা। আর তাদের সব কথা হতো ইনস্টাগ্রামে। ফোন নম্বর দেওয়া নেওয়া হয়নি তখনও। রোহান জানতে পারে যে স্বাতী তার কলেজের নয়, অন্য কোথাও থাকে। তবুও স্বাতীর আগ্রহটা রোহানের কাছে বেশ আকর্ষণীয় মনে হয়। হয়তো একটু ফ্ল্যাটার্ডও হয়েছিল। হতেই পারে। আর এরপরই রোহানের মধ্যে একটা বড় পরিবর্তন দেখা যায়। যে ছেলেটা আগে নিজের কাজ, খেলাধুলো নিয়ে থাকতো, সে এখন ঘন্টার পর ঘন্টা স্বাতীর সাথে চ্যাট করছে। মাত্র 2 মাসের মধ্যে? হ্যাঁ, মাত্র 2 মাসের মধ্যে। ব্যাপারটা এমন পর্যায়ে যায় যে রোহান তার নিজের সব সমস্যার কথা, সব টেনশনের কথা স্বাতীকে বলতে শুরু করে। আর সাথী সাপোর্ট দিত? হ্যাঁ, সমর্থন পেত, পরামর্শ নিত। রোহানের মনেও ওর জন্য ফিলিংস তৈরি হতে শুরু করে। তার পুরো ফোকাসটাই যেন ঘুরে যায়। এটাই অনলাইন সম্পর্কের একটা দিক, তাই না? খুব দ্রুত একটা ইমোশনাল কানেকশন তৈরি হয়ে যেতে পারে, কারণ সামনাসামনি দেখা হচ্ছে না, তাই হয়তো অনেক কিছু আইডিয়ালাইজড হয়ে যায়। ঠিক, প্রথাগত সম্পর্কের যে ধাপগুলো থাকে, ধীরে ধীরে চেনা জানা, সেগুলো যেন এখানে অনেকটাই স্কিপ হয়ে যায়। আর এতে সম্পর্কটা খুব ইন্টেন্স হতে পারে ঠিকই, কিন্তু ঝুঁকিও থাকে, কারণ অপর প্রান্তের মানুষটাকে বাস্তবে কতটা চেনা হচ্ছে সেটা নিয়ে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। একদম। তো প্রায় 2 মাস চ্যাট আর ইনস্টাগ্রাম কলের পর তারা ঠিক করে দেখা করবে। ফাইনালি কোথায় দেখা করে তারা?
একটা ক্যাফেতে। রোহানের বর্ণনা অনুযায়ী স্বাতী দেখতে খুব সুন্দর ছিল। সে রীতিমতো ইমপ্রেসড হয়ে যায়, মনে মনে নাকি ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছিল। ও, প্রথম দেখাতেই এতটা? হ্যাঁ, প্রায় 3 ঘন্টা ধরে তারা গল্প করে। সবকিছুই খুব স্বাভাবিক, সুন্দর চলছিল। তারপর? এরপর আসে সেই অদ্ভুত ব্যাপারটা। রোহান সাথীকে বাইকে করে বাড়ি পৌঁছে দেওয়ার অফার দেয়। সাথী রাজিও হয়। আচ্ছা। কিন্তু বাইকে ওঠার পর সে কোনো নির্দিষ্ট ঠিকানা বলে না, শুধু ডানে যেতে বলে, বামে যেতে বলে, এইভাবে নির্দেশ দিতে থাকে। মানে ঠিকানাটা বলতে চাইছিল না? সেটাই রোহানেরও মনে হয়। শেষ পর্যন্ত একটা বেশ নির্জন, প্রায় জঙ্গলের মতো এলাকায় এসে সে নামতে বলে। জঙ্গলের মতো এলাকা? রাতের বেলা? না, এটা দিনের বেলায় ছিল, কিন্তু জায়গাটা এতটাই ফাঁকা আর অদ্ভুত যে রোহান অবাক হয়ে জিজ্ঞেস করে, এখানে কেন? আশেপাশে তো কোনো বাড়িঘর দেখা যাচ্ছে না। ঠিক প্রশ্ন। সাথীর উত্তর কি ছিল? সাথী খুব স্বাভাবিকভাবেই বলে তার ভাই এখান থেকে তাকে পিক আপ করে নেবে, চিন্তা করতে বারণ করে। ভাই এসে নিয়ে যাবে একটা নির্জন জায়গা থেকে? এটা তো বেশ সন্দেহজনক। রোহানেরও খুব অস্বস্তি হয়। মনে হয় হয়তো বাড়ির আসল ঠিকানা বলতে চাইছে না, বা হয়তো বাড়ি থেকে লুকিয়ে দেখা করতে এসেছে। কিন্তু তাও জায়গাটার পরিবেশটাই কেমন যেন গা ছমছমে। এই ঘটনাটা রোহানের মনে প্রথম একটা স্পষ্ট সন্দেহের জন্ম দেয়। মানে অস্বস্তিটা শুধু নয়, একটা সত্যিকারের খটকা লাগে তার। একদম। এটাকে শুধু খটকা বললে ভুল হবে না, এটা একটা ক্লিয়ার রেড ফ্ল্যাগ। এমন একটা আনসেফ জায়গায় একা নামতে চাওয়া আর ভাইয়ের গল্প দেওয়া, এটা খুবই অস্বাভাবিক। কেন এমন করতে পারে কেউ? অনেক কারণ থাকতে পারে। হয়তো সত্যিই পরিচয় গোপন রাখার চেষ্টা, অথবা এটা এক ধরনের বাউন্ডারি টেস্টিংও হতে পারে। মানে দেখতে চাইছে রোহান কতটা আনকমফোর্টেবল সিচুয়েশন অ্যাকসেপ্ট করে। এটা একটা বড় প্রশ্ন তুলে ধরে, কেন কেউ এমন একটা জায়গায় নামবে বা যেতে চাইবে। রোহান বাড়ি ফেরার পথে সারাক্ষণ এই কথাই ভাবতে থাকে। তার একটু ভয়ও হয়, সাথী ঠিকমতো বাড়ি পৌঁছলো কিনা। স্বাভাবিক। পরে সাথীর মেসেজ পেয়ে সে নিশ্চিত হয় যে সে বাড়ি পৌঁছচ্ছে। তারা আবার দেখা করারও কথা বলে, কিন্তু রোহানের মন থেকে ওই খটকাটা যায় না। সেটাই স্বাভাবিক, ওই অস্বস্তিটা মনে থাকারই কথা। রাতে তার ঘুম আসে না। সে আবার ইনস্টাগ্রাম খোলে। এবার ঠিক করে সাথীর প্রোফাইলটা আরেকটু খুঁটিয়ে দেখবে। মানে এবার একটু ডিটেকটিভ মোডে। হ্যাঁ, অনেকটাই তাই। তখনই তার চোখে পড়ে সাথী কিছুদিন আগে একটা পোস্টে ইন্টারেস্টিং লিখে কমেন্ট করেছিল। রোহানের কৌতূহল হয়, সে ওই পোস্টটা খুলে দেখে। কি ছিল সেই পোস্টে? পোস্টের ছবি বা লেখাটা ঠিক পরিষ্কার নয়, মানে রোহান বুঝতে পারে না, কিন্তু কমেন্ট সেকশনটা খুব অদ্ভুত লাগে তার কাছে। কি রকম অদ্ভুত? সাথীর ওই ইন্টারেস্টিং কমেন্টের নিচে বেশ কয়েকজন রিপ্লাই দিয়েছে। কেউ লিখেছে হেল গড, কেউ কালো হার্টের ইমোজি দিয়েছে, অনেকে আবার শুধু হ্যাঁ বা ইয়েস লিখেছে, যেন কোনো কিছুতে সায় দিচ্ছে বা সম্মতি জানাচ্ছে। এটা তো সত্যি আজব। হেল গড, কালো হার্ট, এগুলো তো সাধারণ কমেন্ট নয়। একদমই না। রোহানের ব্যাপারটা খুবই অদ্ভুত লাগে তার। এরপর সে সাথীর নিজের আপলোড করা ছবিগুলো দেখতে শুরু করে। আর সেখানে আরেকটা জিনিস লক্ষ্য করে, যা তার সন্দেহ আরও বাড়িয়ে দেয়। কি সেটা? দেখে যে সাথীর ছবির নিচে কমেন্ট যারা করেছে তাদের মধ্যে পরিচিত বা কমন কোনো বন্ধু নেই, বরং বেশিরভাগই বিভিন্ন বয়সের অজানা পুরুষ। আচ্ছা, আর তাদের কমেন্টগুলো কেমন যেন? কেউ লিখেছে আপনার সাথে দেখা করতে চাই, কেউ বলছে আপনার সাথে কথা বলে ভালো লাগলো। রোহান অবাক হয়ে যায়, এরা কারা? সাথী কি এদের সাথেও একইভাবে কথা বলে যেভাবে তার সাথে বলে? এটা একটা চিন্তার বিষয়। মানে তার অনলাইন ইন্টারাকশন প্যাটার্নটা কেমন, সেটা নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা লাগে যখন সে দেখে সাথী কি ধরনের পেজ ফলো করে। কীরকম পেজ? পেজগুলোর নাম বা বিষয়বস্তু, মানে ডার্ক রিচুয়ালস বা কালো জাদু এই সংক্রান্ত। সর্বনাশ, ডার্ক রিচুয়ালস? হ্যাঁ, শুধু ফলো করাই নয়, সাথে সেই পেজগুলোর পোস্টে নিয়মিত কমেন্টও করে। কি ধরনের কমেন্ট? এই যেমন হ্যাঁ, অল হেল মাইটি, এই ধরনের কথা। শুনে মনে হবে যেন কোনো কাল্ট বা ওই ধরনের গুপ্ত গোষ্ঠীর সদস্যরা যেরকম কথা বলে। ও গড। যে মেয়েটা রোহানের সাথে এত মিষ্টি করে কথা বলে, এত কেয়ারিং ভাব দেখায়, তার এই অন্য দিকটা দেখে রোহান রীতিমতো ভয় পেয়ে যায়। এখানেই অনলাইন পার্সোনাল যে একটা ডুয়ালিটি থাকতে পারে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। একদিকে খুব যত্ন করে তৈরি করা একটা আকর্ষণীয় প্রোফাইল, আর অন্যদিকে এই লুকানো অ্যাক্টিভিটি। ঠিক। ডার্ক রিচুয়ালস সংক্রান্ত পেজে অ্যাক্টিভ থাকা, ওই ধরনের কমেন্ট করা, এগুলোকে হালকাভাবে নেওয়ার কোনো কারণ নেই।
এটা সরাসরি কোনো ডেঞ্জারাস অনলাইন গ্রুপ বা খুব ডিস্টার্বিং কোনো মানসিকতার দিকে ইঙ্গিত করতে পারে। যে সাথীর সাথে রোহান কথা বলছে আর যে সাথী ওই পেজগুলোতে কমেন্ট করছে, দুটো যেন সম্পূর্ণ আলাদা মানুষ। হ্যাঁ, আর এই পার্থক্যটাই বিরাট এবং ভীতিকর। এই আবিষ্কারগুলোর পর রোহানের মনের অবস্থা কি হয়েছিল তা বোঝাই যাচ্ছে। সে একদিকে সাথীর সাথে কথা চালিয়ে যাচ্ছিল ঠিকই, কিন্তু মনে মনে তার ভয় আর সন্দেহ বেড়েই চলেছিল। সে কি সাথীকে কিছু জিজ্ঞেস করেছিল এসব নিয়ে? না, সে সাহস পায়নি, কিন্তু সে আরও মনোযোগ দিয়ে সাথীর অনলাইন অ্যাক্টিভিটি ফলো করতে থাকে। আচ্ছা। এর কিছুদিন পর একদিন সাথী আবার দেখা করার প্রস্তাব দেয়। আবার? কোথায়? কিন্তু এবারের প্রস্তাবটা আগের বারের চেয়েও অনেক বেশি অদ্ভুত। সে বলে তারা রাতে একসাথে একটা নির্দিষ্ট জায়গায় ঘুরতে যাবে। জায়গাটা বেশ দুর্গম, জঙ্গলের মতো, এমনকি ম্যাপে লোকেশনও পাঠিয়ে দেয়। রাতের বেলা জঙ্গলে একা একা? হ্যাঁ, রোহানের এটা শুনেই বুকটা কেঁপে ওঠে। সে বলে ঘোরার জন্য তো কত ভালো জায়গা আছে, রাতের বেলা জঙ্গলে কেন যেতে হবে? সে নানা অজুহাতে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিকই তো, এটা তো স্বাভাবিক রিয়াকশন। কিন্তু সাথী রীতিমতো জেদ ধরে বসে বলতে থাকে জায়গাটা নাকি খুব মজার, তার বাকেট লিস্টে আছে। রোহান কিছুতেই রাজি না হওয়ায় সে প্রায় রেগেই যায়। রেগে যায়? হ্যাঁ, বলে তুমি আমার একটাও কথাও শুনবে না, এমন ভাব। শেষ পর্যন্ত রোহান পরিস্থিতি ঠান্ডা করার জন্য অনেকটা বাধ্য হয়েই রাজি হয়। ঠিক হয় রাত 10টায় তারা দেখা করবে। 10টায়? ওই জঙ্গলের মতো জায়গায়? হ্যাঁ, রোহান রাজি তো হয়, কিন্তু তার মনে তখন চরম ভয় আর সন্দেহ। সে ঠিক করে ওই লোকেশনটা নিয়ে একটু খোঁজ খবর করবে। গুড ডিসিশন। সে ইন্টারনেটে জায়গাটা নিয়ে সার্চ করে, আর যা জানতে পারে তাতে তার রক্ত হিম হয়ে যায়। কি জানতে পারে? জানতে পারে ওই জায়গাটা নিয়ে স্থানীয়দের মধ্যে ভয়ঙ্কর সব গুজব আছে। শোনা যায় ওখানে নাকি মানুষের কঙ্কাল, বিশেষ করে মাথার খুলি পাওয়া গেছে আগে। কি সাংঘাতিক! আরও শোনা যায় বেশ কিছু লোক নাকি ওখান থেকে নিখোঁজও হয়েছে। অনেকে বিশ্বাস করে ওখানে রিচুয়ালিস্টিক বা তান্ত্রিক কাজকর্ম চলে। যদিও কোনো পাকা প্রমাণ নেই, সবই লোকমুখে শোনা কথা। গুজব হলেও এগুলো তো খুব ভয়ের কথা। কঙ্কাল, নিখোঁজ হয়ে যাওয়া। এই তথ্যগুলো জানার পর রোহানের কাছে যেন সব পরিষ্কার হতে শুরু করে। সাথীর ফলো করা ওই ডার্ক রিচুয়ালের পেজ, তার ওই অদ্ভুত কমেন্টগুলো, প্রথম দিন ওই নির্জন জায়গায় নামা, সব যেন এক বিন্দুতে মিলে যাচ্ছে। সব ডটগুলো কানেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা ভয়ঙ্কর ছবি তার মনের মধ্যে ফুটে উঠছে। সে বুঝতে পারছে সে হয়তো কোনো সাধারণ মেয়ের সাথে কথা বলছে না। ঠিক। কিন্তু চূড়ান্ত সূত্রটা আসে এরপর, যা তার সন্দেহকে একরকম নিশ্চিত করে দেয়। সেটা কি? রোহান সাথীকে মেসেজ করে জিজ্ঞেস করে পরের দিন দেখা করার সময় সে কি পরে আসবে। ক্যাজুয়ালি জিজ্ঞেস করে। সাথী উত্তর দেয় কালো। বলে কালো রঙে নাকি রোহানকে খুব ভালো লাগবে। কালো? কেন কালো? রোহানের এই কথাটা শুনেই হাত কাঁপতে শুরু করে, কারণ তার ঠিক তখনই মনে পড়ে যায় সাথীর সেই ইন্টারেস্টিং কমেন্ট করা পোস্টার কথা। ও, সেই পোস্টটা? হ্যাঁ, সেই পোস্টে লেখা ছিল তাদের যাকে তারা পুজো করে বা তাদের শয়তানের প্রিয় দুটো রং হলো লাল আর কালো। লাল আর কালো? হ্যাঁ, লাল মানে রক্ত আর কালো মানে বলিদান বা স্যাক্রিফাইস। মাই গড! এখানে রোহানের কাছে সব পরিষ্কার হয়ে যায়। রাতের বেলা ওই কুখ্যাত জঙ্গলে জায়গায় যাওয়া, কালো পোশাক পরে যেতে বলা, এর সাথে সাথীর ডার্ক রিচুয়ালের প্রতি আগ্রহ, সব মিলিয়ে একটা ভয়ানক সম্ভাবনার দিকেই ইঙ্গিত করছে। রোহান বুঝতে পারে সে সম্ভবত একটা মারাত্মক ফাঁদে পা দিতে চলেছিল। হয়তো তাকেই বলি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছিল। যদি আমরা সব সূত্র এক জায়গায় করি, বিপজ্জনক লোকেশন, রাতের বেলা, যাওয়ার জন্য অস্বাভাবিক জেদ, নির্দিষ্ট কালো রঙের পোশাক পরার সাজেশন, আর তার সাথে সাথীর অনলাইন অ্যাক্টিভিটি, সব কিছু মিলে একটা খুব পরিকল্পিত আর ভয়ঙ্কর কিছুর দিকে নির্দেশ করছে। এটা আর শুধু সন্দেহ নয়, এটা প্রায় নিশ্চিত বিপদ। হ্যাঁ, মনে হচ্ছে যেন রোহানকে কোনো ভয়ঙ্কর আচারের অংশ করার বা বলি দেওয়ার একটা প্ল্যান ছিল। এই ভয়ঙ্কর সত্যিটা বোঝার পর রোহন আর এক মুহূর্ত দেরি করেনি। সে সাথে সাথে সাথীকে ইনস্টাগ্রাম থেকে ব্লক করে দেয়। আর অন্য কোথাও যেহেতু যোগাযোগ ছিল না, ভাগ্য ভালো যে ফোন নম্বর দেওয়া নেওয়া হয়নি, গিয়েছিল যে নিজের থাকার জায়গা পিজিটাও বদলে ফেলে, যদি সাথী কোনোভাবে তার ঠিকানা জেনে গিয়ে থাকে এই ভয়ে। এটাও একটা বুদ্ধিমানের কাজ। সেফ সাইডে থাকা ভালো। সে প্রায় 10-15 দিন কলেজও যায়নি, বাড়ি চলে গিয়েছিল। পুরো ব্যাপারটা থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিল। স্বাভাবিক।
এই রকম একটা ট্রমার পর সময় তো লাগবেই। কিছুদিন পর যখন সে বোঝে যে স্বাতীর তরফ থেকে আর কোনো যোগাযোগ আসছে না বা কোনো বিপদ নেই, তখন সে আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরে আসে। গল্পটা এখানেই শেষ। মানে রোহান শেষ পর্যন্ত বাঁচতে পেরেছিল। হ্যাঁ, সে পালিয়ে বেঁচেছে, এটাই সবচেয়ে বড় কথা। কিন্তু কি হতে পারত সেই চিন্তাটা হয়তো তার সারা জীবন থেকে যাবে। রোহানের এই অভিজ্ঞতাটা কিন্তু আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। সবচেয়ে বড় শিক্ষা হলো নিজের ইনটিউশন বা ভেতরের যে অনুভূতিটা সেটাকে গুরুত্ব দেওয়া। ঠিক, যখন মনে হয় কিছু একটা ঠিক নেই, যখন কোনো বিপদ সংকেত পান, তা সেটা যতই ছোট বা সূক্ষ্ম হোক না কেন, সেটাকে অবহেলা করা উচিত না। বিশেষ করে অনলাইন জগতে যেখানে মানুষের আসল পরিচয়টা পর্দার আড়ালে থাকে, সেখানে এই সতর্কতাটা আরও অনেক বেশি দরকারি। একদম অজানা কোনো গ্রুপ বা কোনো লুকানো বিপজ্জনক মতাদর্শ, এগুলো থেকে সবসময় দূরত্ব রাখা উচিত। অবশ্যই। তাহলে এই পুরো ঘটনাটা থেকে আমরা কি শিখলাম? এটা স্পষ্ট যে অনলাইন জগতে আমরা যাকে দেখছি, যার সাথে কথা বলছি, তার আসল রূপটা কিন্তু একেবারে অন্যরকম হতে পারে। ভার্চুয়াল জগৎ আর বাস্তব জগতের মধ্যে অনেক ফারাক থাকতে পারে। আর একটা আপাতদৃষ্টিতে খুব সাধারণ বা আকর্ষণীয় সম্পর্ক যে কত তাড়াতাড়ি একটা ভয়ঙ্কর দিকে মোড় নিতে পারে, রোহানের গল্পটা তার একটা জলজ্জান্ত উদাহরণ। মূল কথাটা হলো অনলাইন ইন্টারঅ্যাকশনের সময় সবসময় চোখ কান খোলা রাখতে হবে। অস্বাভাবিক কোনো আচরণ, অতিরিক্ত গোপনীয়তা বা এমন কোনো অনুরোধ যা আপনাকে অস্বস্তিতে ফেলছে বা বিপজ্জনক মনে হচ্ছে, সেগুলোকে প্রশ্ন করতে হবে। নিজের সেফটি, নিজের নিরাপত্তাকে সব সময় সবার আগে রাখতে হবে। ঠিক তাই। সব শেষে যারা শুনছেন তাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই গল্পটাতে বিপদ সংকেতগুলো বেশ স্পষ্ট ছিল, যেমন ওই নির্জন জায়গা, ডার্ক রিচুয়ালের কথা, কালো পোশাক পরতে বলা। হ্যাঁ, এগুলো বেশ সরাসরি ছিল। কিন্তু এমন অনেক পরিস্থিতি তো হতেই পারে যেখানে ম্যানিপুলেশন বা খারাপ উদ্দেশ্যগুলো এতটাও সরাসরি বোঝা যায় না, বরং খুব সূক্ষ্মভাবে কাজ করে। সেটা ঠিক। সেই সব ক্ষেত্রে এই ধরনের লুকানো বিপদ বা উদ্দেশ্যগুলো সম্পর্কে সচেতন থেকে আমরা কিভাবে অনলাইন জগতে আরও নিরাপদে থাকতে পারি, কিভাবে সেই সূক্ষ্ম ইঙ্গিতগুলো চেনা যেতে পারে যা হয়তো এতটা স্পষ্ট নয়, এটা নিয়ে ভাবা দরকার। সত্যিই ভাবার মতো প্রশ্ন। আজকের মতো আলোচনা তাহলে এখানে শেষ করছি।